নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর অতীত ঐতিহ্য। পড়া শুরু করার আগে আমি বলি যে বিভিন্ন রকম সহায়িকা না পড়ে বই যদি আমরা খুঁটিয়ে পড়ি তাহলে আমার মনে হয় আমরা ভালোভাবে ইতিহাস বিষয়টাকে জানতে পারবো এবং সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবো। তাই আমি সব সময় বই খুঁটিয়ে পড়ার পক্ষপাতী। আমি বই পড়াচ্ছি, বই থেকে যা যা কোশ্চেন পাবো আমি তোমাদেরকে বলছি। তোমাদের যদি কোনো প্রশ্ন মনে হয় যে ঠিক, তাহলে তোমরা দেখতে পারো। ঠিক আছে, চল শুরু করি। মারা গেল কত খ্রিস্টাব্দে? আমরা বলতেই পারি মোহাম্মদ ঘুরি মারা গেল 1206 খ্রিস্টাব্দে। তাজ উদ্দিন ইয়ালদুস পেলেন গজনির অধিকার। আমরা বলতে পারি তাজ উদ্দিন ইয়ালদুস কার অধিকার পেলেন? গজনির অধিকার। নাসির উদ্দিন কুবাচা মুলতান ও উচ এ শাসক হয়ে বসলেন। তাহলে নাসির উদ্দিন কার শাসক হয়ে বসলেন? কুবাচা, মুলতান ও উচ। বখতিয়া খলজি বাংলাদেশের শাসক হন। বখতিয়া খলজি কোন দেশের শাসক হন? বাংলাদেশের শাসক হন। লাহোর ও দিল্লির অধিকার থাকে কুতুবউদ্দিন আইবকের হাতে। আমাদের প্রশ্ন হতেই পারে লাহোর ও দিল্লির অধিকার কার হাতে থাকে? কুতুবউদ্দিন আইবকের হাতে। দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন। দিল্লিকে কেন্দ্র করে কে শাসন প্রতিষ্ঠা করলেন? সুলতানি। সুলতান একটা উপাধি, প্রশ্ন আসতেই পারে সুলতান কি? সুলতান একটা উপাধি। তুর্কির শাসকরা অনেকে এই উপাধি ব্যবহার করতেন। আদতে আরবি ভাষায় সুলতান শব্দের মানে কর্তৃত্ব, ক্ষমতা। তাহলে সুলতান, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? কর্তৃত্ব বা ক্ষমতা। যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলত তাকে সুলতানি বলা হতো। সুলতানি কাকে বলা হতো? যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলত তাকে সুলতান বলা হতো, সুলতানি বলা হতো। দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষ সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম দিল্লি সুলতানি। হযরত মুহাম্মদ মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। এখানে প্রশ্ন হতেই পারে হযরত মুহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতের প্রধান শাসক কে ছিলেন? খলিফা। এর মধ্যে আর কোনো প্রশ্ন আমরা পাইনি। তারপর দেখি ত্রয়োদশ শতকে মুসলিমদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চল জুড়ে। ত্রয়োদশ শতকে কাদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চল জুড়ে? মুসলমানদের। আচ্ছা, তারপরেও আমরা কোনো কিছু পাইনি। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক ছিলেন সুলতান। এখানে বলতেই পারি ভারতবর্ষ ও সুলতানের শাসক কে ছিলেন? সুলতান। কিন্তু এমনিতেই সুলতানরা খলিফাকে যে খুব মেনে চলতো তা নয়, তবে মাঝে মধ্যেই কে সুলতান হবে তা নিয়ে গোলমাল বাকি উঠত। ধরা যাক কোনো তুর্কি সেনাপতি অনেক অঞ্চল জয় করেছেন। এই অঞ্চলটি তিনি নিজেই শাসক করতে চান। তখন ওই সেনাপতি খলিফার কাছে উপহার পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন। তার মানে খলিফার অনুমোদনে অত্যন্ত সম্মান ছিল। সেই অনুমোদনকে বাকিরা নাকচ করতে পারত না। তেমনি একটি গোলমাল পাকিয়ে উঠতে দিল্লিতে সুলতানিতে। আচ্ছা, পরের পেজে আমরা পড়ে যাচ্ছি। আগে আমরা টুকরো কথাটা পড়ি। টুকরো কথাও কিন্তু আমাদের পড়া উচিত। চলো দেখি কি বলছে। রাজা, সম্রাট, সুলতান এইসব শব্দগুলি শাসকের উপাধি। তাহলে আমরা বলতে পারি রাজা, সুলতান, সম্রাট এগুলো কি? এগুলো একটা উপাধি, আর কিছুই না। শাসকের ধর্ম ও দেশের ও শাসনের ক্ষমতা হেরফেরের উপাধিগুলো ব্যবহার বদলে যেতে পারে। যেমন রাজা হলেন রাজ্যের শাসক। রাজা কথাটা কোথা থেকে এসেছে? সংস্কৃত থেকে। তাই ভারতবর্ষে অমুসলমান শাসকদের রাজা বলা হতো। রাজা কাদের বলা হতো? ভারতবর্ষে অমুসলমান শাসকদের রাজা বলা হতো। আবার যে রাজা অনেক রাজ্য জয় করে বিরাট অঞ্চলের শাসক হয়েছেন তিনিই সম্রাট। সাম্রাজ্যের শাসক তিনি। সাম্রাজ্য একটি বিরাট অঞ্চল, তার সব দেখভাল সম্রাটের দায়িত্ব। একটি সাম্রাজ্যের ভিতরে রাজ্য থাকতেও পারে। রাজা সম্রাটের চেয়ে সম্মান ও ক্ষমতা ছোট। সুলতানরা ছিল তুর্কি। সুলতানরা কারা ছিল? তুর্কি। সেই জন্য রাজা বা সম্রাট উপাধি না নিয়ে সুলতান উপাধি নিতেন। তাই কুতুবউদ্দিন আইবককে সুলতান বলা হতো। কুতুবউদ্দিন আইবককে কী বলা হতো? সুলতান বলা হতো। চলো, আজকে আমরা এই পেজটায় একটা পেজই পড়ালাম। তোমাদের সুবিধা যদি হয়, আমি জানি না কতটা সুবিধা হবে, কিন্তু আমি স্টুডেন্ট পড়াই তো আসলে, সেই জন্য আমি যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো তোমাকে এক ঝলক, যদিও এটা আমার স্টুডেন্টের হাতের লেখা, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারবা। আমি ওর হাতের লেখার ওপরেই আমি তোমাদেরকে কতগুলো প্রশ্ন ছবি দিলাম।
তোমাদের যদি উপকার হয় তাহলে তোমরা এটা সাহায্য নিতে পারো। আমি প্রথমেই ভিডিওটা ছাড়বো ইউটিউবে, আমি জানি না কতটা এডিট করতে পারবো, আমি এডিটে খুবই কাছে, আমি কোনোদিন করিনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমি জানি না কতটা এডিট আমি করতে পারবো। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।